আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সমন্বয় ও নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারের আলিম স্যারের যে অনুশীলনী আছে আলিম স্যারের অনুশীলনী থেকে। সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে, এই বছরও প্রশ্ন আসছে। সো এই চ্যাপ্টারে বেশ গুরুত্ব দিয়ে আমাদের পড়া লাগবে। অ্যান্ড অনুশীলনী যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, যে কোনো সময় যে কোনো বইয়ের অনুশীলনী থেকে প্রশ্ন আসতে পারে, সো অনুশীলনী টপিকগুলোরে আমাদের কিন্তু অবশ্যই অবহেলা করা যাবে না। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি আছে যে মানব মস্তিষ্ক হতে উদ্ভূত করটিক স্নায়ুর সংখ্যা কত? সেটা অ্যান্সার হবে 12 জোড়া। অনেকে এই জায়গায় ভুল করে যে 12টি অ্যান্সার করে আসবে, কিন্তু 12টি না, কিন্তু 12 জোড়া, অর্থাৎ 24টি। দুই পাশ থেকে দুইটা একটা একটা করে, অর্থাৎ এই পাশে একটা এই পাশে একটা, এরকম করে বের হয়। সো এরকম হচ্ছে 12 জোড়া। এই 12 জোড়ার নামও তোমাদের মনে রাখা লাগবে, এবং কোনটা কয় নাম্বার এটাও তোমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে? সো এটার জন্য একটা ট্রিক আছে, এই ট্রিকটা আমি পরে দেখাই দিব নি কোনো ভিডিওতে, বা এই চ্যাপ্টার যখন আমরা রিভিশন দিব তখন দেখবো, ঠিক আছে? বা সামনে যখন আসবে তখনও দেখবো। হাইপোথ্যালামাস মস্তিষ্কের কোন অংশে থাকে? হাইপোথ্যালামাস থাকে হচ্ছে প্রোজেনসেফালনে। তো আমরা জানি কি মস্তিষ্কের কয়টা অংশ আছে বলো তো? মস্তিষ্কের মূলত হচ্ছে তিনটা অংশ: প্রোজেনসেফালন বা অগ্র মস্তিষ্ক, মেজেনসেফালন বা মধ্য মস্তিষ্ক, এবং রম্বেনসেফালন বা পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে? তখন এই যে প্রোজেনসেফালন, এই প্রোজেনসেফালনের মধ্যে আরো দুইটা ভাগ আছে। প্রোজেনসেফালনের মধ্যে আছে হচ্ছে টেলেনসেফালন এবং ডায়ানসেফালন। সো টেলেনসেফালন কি? টেলেনসেফালন হচ্ছে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার বা সেরেব্রাম, ঠিক আছে? এবং এই যে ডায়ানসেফালন আছে, এই ডায়ানসেফালনের মধ্যে আছে হচ্ছে যে থ্যালামাস, হাইপোথ্যালামাস, তারপরে হচ্ছে এপিথ্যালামাস, মেটাথ্যালামাস, সাবথ্যালামাস, এইগুলা। তারপরে মেজেনসেফালন মানে মধ্য মস্তিষ্ক, এই জায়গায় আছে কিছু টেকটাম, পেডাঙ্কল, এই বিষয়গুলো আছে। এবং রম্বেনসেফালন, রম্বেনসেফালন আবার দুই ভাগে ভাগ, সেটা হচ্ছে মেটেনসেফালন এবং মাইলেনসেফালন। মেটেনসেফালনে আছে হচ্ছে পন্স এবং সেরেবেলাম, এবং মাইলেনসেফালনে আছে হচ্ছে মেডুলা অফ লঙ্গাটা, ঠিক আছে? সো তাইলে হাইপোথ্যালামাস আসলে কিসের অংশ বলো তো? হাইপোথ্যালামাস হচ্ছে ডায়ানসেফালনের অংশ। ডায়ানসেফালন কিসের অংশ? প্রোজেনসেফালনের অংশ। সো হাইপোথ্যালামাস হচ্ছে প্রোজেনসেফালনের অংশ। তো কোনটি মধ্যকর্ণের অস্থি নয়? সেটা হচ্ছে এই যে প্যাটেলা। প্যাটেলা কই থাকে বলো তো? প্যাটেলা থাকে হচ্ছে পায়ে, হাঁটুর সামনে। হাঁটুর সামনে যে হচ্ছে ছোট্ট একটা অস্থি থাকে, সেটাই হচ্ছে প্যাটেলা। আর মধ্যকর্ণের অস্থি কি? ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। তারপরে দেহের বৃদ্ধিকারক হরমোন কোনটি? সেটা হচ্ছে এই সোমাটোট্রপিন। সোমাটোট্রপিন হচ্ছে দেহের বৃদ্ধিকারক হরমোন। ককলিয়ার, রেসনার ঝিল্লি এবং বেসিলার ঝিল্লি দ্বারা কোনটি আবৃত থাকে? আবৃত প্রকোষ্ঠ হচ্ছে স্ক্যালা মিডিয়া, ঠিক আছে? সো এই যে রেসনার ঝিল্লি, এই রেসনার ঝিল্লির উপরে থাকে হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলি, এবং রেসনার ঝিল্লি এবং তার নিচে বেসিলার ঝিল্লি, এই দুইটার মাঝখানে থাকে হচ্ছে স্ক্যালা মিডিয়া, ঠিক আছে? সো মানব চোখের অংশ কোনটি? মানব চোখের অংশ হচ্ছে পিতবিন্দু, বুঝছো? তো বাকি যে অংশগুলো আছে, ভিত্তিবর্তা, র্যাপটম এবং কর্নিয়াজেন কোষ, এইগুলাই কিন্তু আমাদের ঘাস ফড়িং এর চোখের অংশ, ঠিক আছে? অ্যাড্রেনাল গ্রন্থি কোন অঙ্গের সাথে নিবিড়ভাবে সংযুক্ত? সেটা হচ্ছে বৃক্ক। আমরা এর আগেও দেখে আসছি এটা আগের চ্যাপ্টারে, অর্থাৎ বৃক্ক চ্যাপ্টার পড়ার সময়। মস্তিষ্কের কোন অংশের পরিমাণ সবচেয়ে বেশি? সবচেয়ে বড় অংশ কোনটা বলো? তাই যে সেরেব্রামই হচ্ছে সবচেয়ে বড় অংশ। মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস, স্পন্দন হার ইত্যাদি গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় কার্যাদি নিয়ন্ত্রণ করে বলো তো? সেটা হচ্ছে আমাদের এই যে পন্স। অষ্টম করটিক স্নায়ুর কাজ কি? সো অষ্টম করটিক স্নায়ু কোনটি? অষ্টম করটিক স্নায়ু হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ বা অডিটরি স্নায়ু। সো অডিটরি, ভেস্টিবুলো ককলিয়ার, নাম শুনে কি বুঝতেছো? অডিশনে হেল্প করে। অডিশন মানে কি? শ্রবণ, শোনা। সো জায়গায় শ্রবণ কই আছে? সবগুলোর নামই হচ্ছে তোমাদের মনে রাখা লাগবে। যেমন 1 নাম্বার করটিক স্নায়ু হচ্ছে তোমার অলফ্যাক্টরি, 2 নাম্বার অপটিক, 3 নাম্বার অকুলোমোটর, 4 নাম্বার ট্রক্লিয়া, 5 নাম্বার ট্রাইজেমিনাল, 6 নাম্বার হচ্ছে অ্যাবডুসেন, 7 নাম্বার ফেসিয়াল, 8 নাম্বার ভেস্টিবুলো ককলিয়ার বা অডিটরি, 9 নাম্বার হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল, 10 নাম্বার হচ্ছে ভেগাস, 11 নাম্বার হচ্ছে অ্যাক্সেসরি নার্ভ। অ্যাক্সেসরি দুইটা ব্রাঞ্চ আছে, স্পাইনাল অ্যাক্সেসরি, ক্রানিয়াল অ্যাক্সেসরি, এবং 12 নাম্বার হচ্ছে তোমার হাইপোগ্লসাল নার্ভ, ঠিক আছে? সো এইগুলো এখন আমাদের পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, ইজিলি বলতে পারি। বাট যখন শুরুতে পড়তাম আমরা বিভিন্ন ছন্দ ইউজ করতাম বা বিভিন্ন ট্রিক্স ইউজ করতাম এই ক্ষেত্রে। সো এটা আমরা পরে দেখতে পারবো যে যে করটিক স্নায়ু আছে 12 জোড়া, এই করটিক স্নায়ু 12 জোড়া আমরা কিভাবে মনে রাখতে পারি, ঠিক আছে? তারপরে দেখো, পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কোনটি? পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আমাদের পিটুইটারি গ্রন্থির দুইটা ভাগ আছে, বুঝছো?
পিটুইটারি গ্রন্থি যদি আমরা দেখি, সেই হচ্ছে একটা পিটুইটারি গ্রন্থি, বুঝছো? সো পিটুইটারি গ্রন্থি, এটা হচ্ছে অগ্র পিটুইটারি, এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। এই পশ্চাৎ পিটুইটারি থেকে দুইটা হরমোন আসে, সেটা হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এবং আরেকটা হচ্ছে অক্সিটোসিন। ঠিক আছে? তো পশ্চাৎ পিটুইটারি থেকে কি আসে? এডিএইচ আসে। তারপরে নিচের কোনটি মিশ্র প্রকৃতির করোটিক স্নায়ু? মিশ্র প্রকৃতির করোটিক স্নায়ু হচ্ছে ভেগাস নার্ভ। মিশ্র মানে যে জায়গায় তোমার সেন্সরিও আছে, মোটরও আছে, অর্থাৎ আজ্ঞাবাহী এবং সংজ্ঞাবাহী দুই ধরনের স্নায়ু আছে, তাদের বলা হয় হচ্ছে মিশ্র স্নায়ু। তাইলে হচ্ছে আমরা যে বললাম এতক্ষণ নার্ভগুলোর নাম বললাম, এর মধ্যে হচ্ছে তোমার অলফ্যাক্টরি নার্ভ, অপটিক নার্ভ এবং অডিটরি নার্ভ বা ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, অর্থাৎ 1 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বার, এরা হচ্ছে পিওর সেন্সরি, এরা শুধুমাত্র সেন্সরি নার্ভ থাকে এদের মধ্যে। এবং তারপরে যে মোটর হচ্ছে তোমার অকুলোমোটর, নামেই মোটর আছে, অকুলোমোটর নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, অ্যাবডুসেন্ট নার্ভ, তারপরে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ এবং হচ্ছে তোমার 12 নাম্বার হাইপোগ্লসাল নার্ভ, এরা হচ্ছে তোমার মোটর নার্ভ। এবং বাকি যারা আছে তারা হচ্ছে মিক্সড নার্ভ। তার মধ্যে সবচেয়ে ফেমাস মিক্সড নার্ভ হচ্ছে ভেগাস ফেসিয়াল নার্ভ। ঠিক আছে, এই দুটো অবশ্যই মনে রাখা লাগবে, কোনোভাবেই ভোলা যাবে না। এবং ট্রাইজেমিনাল নার্ভ। নিচের কোনটির গঠন পেঁচানো? এই যে ককলিয়া, এই ককলিয়ার গঠন হচ্ছে পেঁচানো, হচ্ছে 2 প্যাচের মতো। এই যে শামুকের খোলক আছে না, এই ককলিয়ার গঠন হচ্ছে এরকম শামুকের খোলকের মতো। মানুষের হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধিকারী হরমোনের নাম হচ্ছে অ্যাড্রেনালিন। কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ বলো তো? আমরা কিছুক্ষণ আগে বলে আসছিলাম পশ্চাৎ মস্তিষ্কের দুইটা অংশ, মেটেনসেফালন, মাইলেনসেফালন। মেটেনসেফালনের মধ্যে কি ছিল? পন্স এবং সেরেবেলাম, এই যে সেরেবেলাম। এবং মাইলেনসেফালনের মধ্যে কি ছিল? মেডুলা অফ লঙ্গাটা। তারপরে মানুষের অক্ষিগোলকের স্তর কয়টি বলো তো? মানুষের অক্ষিগোলকের স্তর হচ্ছে 3টি। কি কি স্তর? স্তরগুলো হচ্ছে 1 নাম্বার স্তর স্ক্লেরা, সবচেয়ে বাইরে, 2 নাম্বার স্তর করয়েড এবং 3 নাম্বার স্তর হচ্ছে রেটিনা। ঠিক আছে? নিচের কোন করোটিক স্নায়ু মাথা ও কাঁধের সঞ্চালনে ভূমিকা রাখে? তো সেটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ বা 11 নাম্বার নার্ভ। মানব মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত? 100 বিলিয়ন। মানুষের মস্তিষ্ক স্পাইনাল কর্ড আবৃতকারী আবরণের নাম কি? এই যে মেনিনজেস। মেনিনজেস হচ্ছে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে আবৃত করে রাখে। ঠিক আছে? এবং বাকি যে অপশনগুলো আছে, সার্কোলেমা। সার্কোলেমা কিসের থাকে? সার্কোলেমা হচ্ছে পেশির আবরণী, বুঝছো? তারপরে পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম হচ্ছে আমাদের বলতে পারো এটা ইন্টেস্টাইনের আবরণী, বুঝছো? এই জায়গায় পেরিটোনিয়াম থাকে ইন্টেস্টাইনে। এবং পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়াম থাকে হচ্ছে অস্থিতে, অস্থির আবরণী বা বোনসের আবরণী, বোনস। মানব স্পাইনাল কর্ড হতে উদ্ভূত করোটিক স্নায়ুর সংখ্যা কত? দেখো এই জায়গায় কি একটা ভুল করছে ওনারা কোশ্চেন করতে গিয়ে, লিখছে করোটিক স্নায়ু, আবার স্পাইনাল কর্ড থেকে উদ্ভূত। খুব আজব না? স্পাইনাল কর্ড থেকে যে উদ্ভূত হবে তাদের নাম হচ্ছে স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু, এবং মাথা থেকে যেগুলো উদ্ভূত হবে, ব্রেন থেকে, সেইগুলো হচ্ছে করোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ। ঠিক আছে? তো এখন এরা রাখছে স্পাইনাল কর্ড থেকে কোন করোটিক স্নায়ু, কয়টা করোটিক স্নায়ু আছে, আর অ্যান্সার দিয়ে রাখছে হচ্ছে 31 জোড়া। সো অ্যান্সার 31 জোড়া হবে, ঠিক আছে, বাট এই জায়গায় করোটিক স্নায়ু কথাটা আসবে না। এই জায়গায় আসবে স্পাইনাল কর্ড থেকে উদ্ভূত স্নায়ু সংখ্যা কত, অথবা স্পাইনাল কর্ড থেকে উদ্ভূত মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত, বা সুষুম্না স্নায়ুর সংখ্যা কত। এটা কিন্তু করোটিক স্নায়ু না, এটা হবে সুষুম্না স্নায়ু, এবং 31 জোড়া হবে অ্যান্সার। ঠিক আছে? ভিসেরাল স্নায়ুতন্ত্র হতে কোনটি সংবেদ প্রেরণ করে না? সেটা হচ্ছে যে পেশি।
দুই ধরনের স্নায়ুতন্ত্র আছে, একটা হচ্ছে তোমার ভিসেরাল স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে সোমাটিক স্নায়ুতন্ত্র। তো সোমাটিক স্নায়ুতন্ত্র থেকে হচ্ছে আমরা যে নাড়াচাড়া করতে পারতেছি, আমাদের যে পেশিগুলো আছে এই পেশিগুলোরে সাধারণত সাপ্লাই দেয় সোমাটিক স্নায়ুতন্ত্র বা সোমাটিক নার্ভাস সিস্টেম, এবং ভিসেরাল নার্ভাস সিস্টেম এগুলো হচ্ছে ভিসেরারে দেয়। ভিসেরা মানে কি? ভিসেরা হচ্ছে আমাদের বডির ভিতরে যে থাকে, যেমন হার্ট, লাংস, লিভার, তারপরে হচ্ছে কিডনি, এইগুলারে যারা সাপ্লাই দেয় তাদের বলা হচ্ছে ভিসেরাল নার্ভ। ঠিক আছে, তারপরে দেখো স্নায়ুতন্ত্রের গঠনগত এককের নাম কি? এই যে নিউরন। এই নিউরন আর নেফ্রনের মধ্যে আবার ঘাপলা লাগাইও না। র্যানভিয়ারের নোট কোথায় পাওয়া যায়? এই নিউরনেই পাওয়া যায় র্যানভিয়ারের নোট। আমরা যদি নিউরনের চিত্র দেখি, এই হচ্ছে একটা নিউরন, তো এই যে নিচু জায়গাগুলা, এই যে খাতগুলা, এগুলারে বলা হচ্ছে র্যানভিয়ারের নোট, র্যানভিয়ার্স নোট বা নোড অফ র্যানভিয়ার। ঠিক আছে, টি আকৃতি গঠন বিশিষ্ট নিউরন কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় স্পাইনাল কর্ডে। টি আকৃতি বিশিষ্ট কোনগুলা? টি আকৃতি বিশিষ্ট হচ্ছে সিউডো ইউনিপোলার নিউরন, সিউডো ইউনিপোলার নিউরন। মনে রাখবা সিউডো ইউনিপোলার নিউরন পাওয়া যায় হচ্ছে মেইনলি গ্যাংলিয়াতে, ডরসাল রুট গ্যাংলিয়া, ক্র্যানিয়াল নার্ভ গ্যাংলিয়া। ঠিক আছে, তো এই গ্যাংলিয়াগুলা ডরসাল রুট গ্যাংলিয়া এরা থাকে হচ্ছে স্পাইনাল কর্ডে। সো স্পাইনাল কর্ড হবে হচ্ছে অ্যান্সার, স্পাইনাল কর্ড। তো তোমাদের যদি একটু চিত্র দিয়ে দেখা এই জায়গায়, সো এটা হচ্ছে একটা স্পাইনাল কর্ড। ধরো ঠিক আছে, সেই হচ্ছে একটা স্পাইনাল কর্ডের কাট সেকশন। ঠিক আছে, এখন এই যে অংশটা, এটা হচ্ছে ডরসাল রুট এবং এটা হচ্ছে ভেন্ট্রাল রুট বা অঙ্কীয়। সেই ডরসাল রুটটা বাইরে আসার পরে এই এরকম হচ্ছে ফুলে যায়, অর্থাৎ গ্যাংলিয়া ফর্মেশন করে। এটারে বলা হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া, ডিআরজি। সেই ডরসাল রুট গ্যাংলিয়া কি জিনিস আমি কিন্তু এর আগে বলছিলাম। গ্যাংলিয়া মানে হচ্ছে নার্ভের যে সেল বডিগুলো আছে, সেল বডি অ্যাগ্রিগেশন, অর্থাৎ অনেকগুলো সেল বডি যখন একসাথে মিলিত হয় তখন সেটারে বলে গ্যাংলিয়া। আর অনেকগুলা একজন যখন একসাথে মিলিত হয় তখন সেটারে কি বলে? তখন সেটারে বলে হচ্ছে প্লেক্সাস। ঠিক না? আমরা আগেও পড়ছিলাম এটা। সেই যে ডরসাল রুট গ্যাংলিয়া, এই জায়গায় থাকে হচ্ছে সিউডো ইউনিপোলার নিউরন। এছাড়াও কয় ধরনের নিউরন আছে বলো তো? প্রথমে আসছে হচ্ছে ইউনিপোলার নিউরন। ইউনিপোলার নিউরন কই পাওয়া যায়? ইউনিপোলার নিউরন পাওয়া যায় হচ্ছে মেজেনসেফালিক নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। ঠিক আছে, অর্থাৎ ট্রাইজেমিনাল নার্ভের মেজেনসেফালিক নিউক্লিয়াসে পাওয়া যায়। তারপরে সিউডো ইউনিপোলার নিউরন পাওয়া যায় হচ্ছে যে ডরসাল রুট গ্যাংলিয়া এবং তোমার ক্রেনিয়াল নার্ভ গ্যাংলিয়াতে। সো যে জায়গায় তোমরা গ্যাংলিয়া দেখবা সে জায়গায় বুঝবা হচ্ছে সিউডো ইউনিপোলার নিউরন আছে। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে বাইপোলার নিউরন। বাইপোলার নিউরন তিন জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে রেটিনা, ককলিয়া এবং নাক। এবং মাল্টিপোলার নিউরন পাওয়া যায় হচ্ছে ব্রেইনে। ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেইন এবং স্পাইনাল কর্ডের ভিতরের এই জায়গাগুলোতে মাল্টিপোলার নিউরন থাকে। বাট এই যে ডরসাল রুট গ্যাংলিয়া, এই জায়গায় থাকে হচ্ছে তোমার সিউডো ইউনিপোলার নিউরন। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোন ধরনের কোষের অস্বাভাবিক বিভাজনের ফলে মস্তিষ্কে টিউমার সৃষ্টি হয়? সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোসাইট। দেখো আমরা তো জানি নিউরন যে আছে, নিউরনগুলো কিন্তু বিভাজিত হইতে পারে না। তাহলে বিভাজিত যদি না হইতে পারে তাহলে তো সে জায়গায় টিউমার হওয়া পসিবল না। ঠিক না? সো টিউমার কি জানি অস্বাভাবিক বিভাজনের ফলে হয়। সো এখন বিভাজনই হয় না, তাহলে অস্বাভাবিক বিভাজন কেমনে হবে? সো টিউমার হওয়া তো পসিবল না। বাট এই যে নিউরনের সাপোর্ট দেওয়ার জন্য অনেক সাপোর্টিং সেল থাকে, সেগুলোর বলে হচ্ছে নিউরোগ্লিয়া। এখন নিউরোগ্লিয়ার মধ্যে কয়েক ধরনের নিউরোগ্লিয়া আছে, সেটা হচ্ছে তোমার অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, এপেন্ডাইমা। ঠিক আছে, সো তার মধ্যে যে অ্যাস্ট্রোসাইট আছে, এই অ্যাস্ট্রোসাইটের অস্বাভাবিক বিভাজনের কারণে কিন্তু ব্রেইন টিউমার হয়। নিচের কোনটি জৈব অ্যামিন ধরনের নিউরোট্রান্সমিটার? এটা হচ্ছে ডোপামিন।
নিউরোট্রান্সমিটার কি, যে সিনাপসের মাধ্যমে এক নিউরন থেকে অন্য নিউরনে যে আমাদের ইম্পালস নিয়ে যায় কিংবা উদ্দীপনা নিয়ে যায়, এই উদ্দীপনাগুলা নিয়ে যাওয়ার সময় এই নিউরোট্রান্সমিটারগুলো ইউজ হয়। এটা খুব ছোট ছোট কেমিক্যাল, যে এই পাশ থেকে এই পাশে চলে যাবে, অর্থাৎ একজনের শেষ প্রান্ত থেকে আরেকটার হচ্ছে তোমার সেল বডিতে যাবে, এভাবে এভাবে আগাইতে থাকে। এই নিউরোট্রান্সমিটারের মধ্যে জৈব অ্যামিন ধরনের হচ্ছে এটা ডোপামিন। এই ডোপামিনের নাম কিন্তু আমরা অনেক শুনছি, সাধারণত আমরা বলি হরমোন মুখে মুখে, বাট এই ডোপামিন কিন্তু কোনো হরমোন না, এটা হচ্ছে এক ধরনের কি নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। তারপরের কোশ্চেন কি, সিন্যাপটিক ক্লেফটের মাঝে ফাঁক কত? সিন্যাপটিক ক্লেফটের দৈর্ঘ্য হচ্ছে 20 ন্যানোমিটার। স্নায়ু উদ্দীপনার গতি কত? বিজ্ঞানীরা মেপে রাখছে 100 মিটার পার সেকেন্ড। আমাদের আর কষ্ট করে ম্যাথ করে বের করা লাগবে না। সিনাপসের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা প্রেরণের সময় কোন এনজাইম ব্যবহৃত হয়? দেখো খুব ইন্টারেস্টিং। এই জায়গায় আমি এর আগের ক্লাসে কিন্তু বলছিলাম যে কোনো জায়গায় এনজাইম আছে মানে শেষে এএসই থাকবে, এজ। তো এরা এজ লিখতে যায় জি ইউজ করছে, নট জি, এই জায়গায় এস হবে। আর অ্যান্সার হবে হচ্ছে এটিপিএস, 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 নট এজিই, এজ না, এজ মানে তো বয়স, ঠিক না? সো এটিপিএস এটা ইউজ হবে। গ্রেট র্যাভেলড নট মানে কি? মস্তিষ্ক। নট মানে কি? নট মানে হচ্ছে গিট্টু, ঠিক না? গ্রেট মানে কি? মহান, অর্থাৎ অনেক বড় গিট্টু হচ্ছে আমাদের মস্তিষ্ক। হাজার হাজার লাখ লাখ 100 বিলিয়ন নার্ভ একসাথে আছে এইটুকের ভিতরে, সো এটা অনেক বড় একটা গিট্টুর মতো হয়ে আছে না, এই কারণে মস্তিষ্ক বলে গ্রেট র্যাভেলড নট। তারপরে প্রাপ্তবয়স্ক পুরুষের মস্তিষ্কের আয়তন কত? এটা হচ্ছে 1500 সিসি, বা হিসাব করলে হচ্ছে 1.5 কেজির মতো, ঠিক আছে। বাট আলটিমেটলি এরা যেহেতু আমাদের সিএসএফ বা সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে থাকে, তখন কিন্তু অনেক পাতলা মনে হয়। আমরা কি জানি, তো কোনো কিছু যখন তোমরা পানির মধ্যে দিয়ে নিয়ে যাও, অনেক ভারী বস্তু, তখন তুমি পানির মধ্যে দিয়ে নিয়ে যাবা, পানিতে ভাসায় ভাসায়, তখন কিন্তু অনেক ইজি হবে। আর্কিমিডিসের সূত্র থেকে আমরা জানি। আমরা ছোটোবেলায় হচ্ছে গ্রামের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসতাম, তো ছোটো একটা বিল পার হওয়া লাগতো তার মধ্যে, তো মাথায় করে নিয়ে আসা অনেক টাফ, আমরা বিলের ভিতর ভাসায় ভাসায় নিয়ে আসতাম, অনেক ইজিলি আসা যেত, ঠিক না? সো এই যে আর্কিমিডিসের সূত্র এই জায়গায়ও কাজে লাগতেছে। দেখো যে যেহেতু এই জায়গায় আমাদের ব্রেনে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আছে, পানি আছে, সো ব্রেনটা আসলে ওই ফ্লুইডের মধ্যে ভেসে আছে। এই কারণে যে আমরা এত হাঁটাচলা করতেছি, নড়াচড়া করতেছি, আমাদের মনেই হয় না যে এই যা হচ্ছে 1.5 কেজির একটা জিনিস আমাদের মাথার ভিতরে আছে, ঠিক আছে। তাছাড়া অনেক প্রবলেম হতো না আমাদের, সেই প্রবলেমটা হয় না। মাত্র 50 গ্রাম ওজন এটার, তো এটা ফিলই হয় না আমাদের। মস্তিষ্কের কোন অংশ থেকে অক্সিটোসিন এবং অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরিত হয়? এটা আগেও বলছি আমি, এটা হচ্ছে তখন বলছিলাম পোস্টেরিয়র পিটুইটারি, ঠিক আছে। তো পোস্টেরিয়র পিটুইটারি থেকে হচ্ছে উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার পরে হাইপোথ্যালামাসে, পোস্টেরিয়র পিটুইটারিতে হচ্ছে জমা থাকে, হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়, হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়ে পোস্টেরিয়র পিটুইটারিতে জমা থাকে। মস্তিষ্কের কোন অংশ ঘুম, জাগরণ চক্র এবং জীবতাত্ত্বিক ঘড়ি নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে এই হাইপোথ্যালামাসই। চোখের অশ্রু নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? এটা হচ্ছে এই যে ল্যাক্রিমাল গ্রন্থি থেকে, ল্যাক্রাইমাল গ্রন্থি থেকে অশ্রু নিঃসৃত হয়, ঠিক আছে। এই ল্যাক্রিমাল গ্রন্থি কই থাকে? এই যে চোখের এই জায়গায় থাকে, এই যে এই কোণায়, এই কোণায়, এই জায়গায় ল্যাক্রিমাল ফসা থাকে, ল্যাক্রিমাল ফসা থেকে ল্যাক্রিমাল গ্রন্থি থাকে। ঠিক আছে, চলো। সেরেব্রামের কাজ কি? অনৈচ্ছিক পেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করে? না, এটা হচ্ছে ঐচ্ছিক পেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করে। সেন্সার 2 ও 3, বাকিগুলা ঠিক। প্রভুগ্রন্থি থেকে ক্ষরিত হয়? প্রভুগ্রন্থি কি? প্রভুগ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি। পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় কি? অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এই দুইটা ট্রু। সিটি দিয়ে কি বোঝাইছে জানি না, সো অ্যান্সার হবে 1 ও 2, বা সিটি নামে কোনো কিছু নাই পিটুইটারি থেকে, এটা জানি। থাইরক্সিন আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে, লিপিড শোষণ নিয়ন্ত্রণ করে। লিপিড শোষণটা সরাসরি নিয়ন্ত্রণ করে না, বাট পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে আর কি। এবং ক্রিয়েটিনিজমের জন্য দায়ী। ট্রু, সবগুলোই ট্রু। ক্রিয়েটিনিজম কি? ক্রিয়েটিনিজম হচ্ছে তোমার থাইরয়েড হরমোনের যদি কম হয়, বডিতে থাইরয়েড হরমোন কমে গেলে তখন 2 ধরনের রোগ হতে পারে। শিশুদের ক্ষেত্রে হয় ক্রিয়েটিনিজম এবং বয়স্কদের ক্ষেত্রে হয় মিক্সিডেমা, ঠিক আছে। হাইপোথাইরয়েডিজমের ফলে হয়, ঠিক আছে। হাইপোথাইরয়েডিজম, হাইপো মানে কম, থাইরয়েডিজম মানে হচ্ছে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড হরমোনের কমে যাওয়া। রড কোষে রডোসিন থাকে? ট্রু। স্তিমিত অলো অর্থাৎ
রাতে বা কম আলোতে দেখতে সাহায্য করে, টু রাতের দর্শনে ব্যবহৃত হয়, সবগুলোই সত্য। এটা ইজিলি মনে রাখবা যে রডকোষ রাতে এবং কোন কোষ হচ্ছে দিনের বেলা হেল্প করে। সো উপযোজনের সময় চোখের মধ্যে ঘটে কি? পিপুলের হ্রাস বৃদ্ধি ঘটে, সিলিয়ারি পেশির সংকোচন প্রসারণ হয়, লেন্সের আকার পরিবর্তন হয়, সবগুলোই সত্য। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ, এতক্ষণ যে বললাম কিছুক্ষণ আগে, এতে কি থাকে? প্রোটিন 20 থেকে 40 মিলিগ্রাম, ঠিক আছে, এই পরিমাণই থাকে। গ্লুকোজ 45 থেকে 80 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটাও ঠিক আছে। 3 নাম্বার তো কিছুই নাই। তো যাই হোক, ওটা ঠিক, 1, 2 ও 3। যেহেতু কিছু নাই, ওটা তুমি কি দাগাবার? এখন বলো তো, ইনসুলিন হরমোন কোষে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে? না, এটা তো করে না। আমরা কি জানি? ইনসুলিন হরমোন হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমায়, ঠিক আছে। সো অ্যান্সার হবে 2 ও 3। আচ্ছা, উদ্দীপক উল্লেখিত ছকে কোন গ্রন্থিকে নির্দেশ করে? দেখো ছকে আছে কি? বিটা কোষ, আলফা কোষ, ডেল্টা কোষ, এগুলো কই থাকে বলো তো? এগুলো থাকে হচ্ছে অগ্নাশয়ে বা প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে থাকে, ঠিক না? তারপর উদ্দীপকে এক্স চিহ্নিত যৌগের কাজ কি? এই যে দেখো এক্স কি? এক্স এ হচ্ছে আলফা কোষ আছে। সো আলফা কোষ থেকে কোনটি খরিত হয় বলো তো? আলফা কোষ থেকে খরিত হচ্ছে গ্লুকাগন। তাহলে গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগন হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে, আর ইনসুলিন হচ্ছে কমায়। এক্স চিহ্নিত অংশটির ক্ষেত্রে কোনটি সঠিক? এই জায়গায় এক্স চিহ্নিত অংশ, দেখো এই জায়গায় হচ্ছে কান বুঝাইছে। সো কানের এর নাম ইনকাস না, দেখো এই অংশটুকু হচ্ছে ম্যালিয়াস, তারপরে হচ্ছে ইনকাস, এবং এই শেষের অংশটুকু হচ্ছে স্টেপিস। সো এটা হচ্ছে স্টেপিস। স্টেপিস কি? স্টেপিস হচ্ছে দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, ঠিক আছে। আর তাহলে স্টেপিসের সাথে যে মাসেল থাকবে সেটা হচ্ছে দেহের সবচেয়ে ক্ষুদ্র মাসেল বা পেশি, তার নাম কি? স্টেপেডিয়াস। সো স্টেপিস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র অস্থি, স্টেপিসের সাথে থাকে হচ্ছে স্টেপেডিয়াস, এন্ড স্টেপেডিয়াস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র পেশি বা মাসেল। এবং ওয়াই চিহ্নিত অংশ এই জায়গায় বোঝাইছে হচ্ছে অডিটরি টিউব বা ইউস্টেশিয়ান টিউব। সো ইউস্টেশিয়ান টিউব গলবিলের সাথে যুক্ত থাকে, নেজোফেরিংসের সাথে, সত্য কথা। অণুজীব দ্বারা সংক্রমিত হতে পারে, সত্য কথা। শিশুদের ক্ষেত্রে বেশি সংক্রমিত হয়, এরাও সত্য কথা। সো 1, 2 ও 3 হবে অ্যান্সার, ঠিক আছে। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের সমন্বয় ও নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারেরও কিন্তু আলিম স্যারের যে অনুশীলনী ছিল সেটা শেষ হয়ে গেল। আর মাত্র কয়েকটা চ্যাপ্টার বাদ আছে, তারপর আলিম স্যারের যে অনুশীলনী প্লেলিস্ট এটা কমপ্লিট হয়ে যাবে। সো বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো, মেডিকেলে চান্স পাও, দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।